আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছি। আজকে আমরা দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল নিয়ে বেশ কিছু ম্যাথ করব। তো এখানে যে ম্যাথগুলো করানো হবে সেইগুলো দ্রাব্যতা গুণফলের প্রত্যেকটা ভিন্ন ভিন্ন টাইপের ম্যাথ। তো এই ম্যাথগুলো করলে আশা করি দ্রাব্যতা গুণফলের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলোতে আর কোনো সমস্যা হবে না। তো প্রথমে আমরা প্রশ্ন দেখি যে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো লবণের সম্পৃক্ত 60 গ্রাম দ্রবণে 45.615 গ্রাম H2O যোগ করা হয়েছে, অর্থাৎ 60 গ্রাম দ্রবণ সেখানে 45.615 গ্রাম পানি যোগ করেছে, দিয়ে লঘু হয়ে গেছে। আমরা জানি পানি যোগ করলে দ্রবণ লঘু হয়ে যায়। এখন ওই দ্রবণে লবণের মোল ভগ্নাংশ দেওয়া আছে 0.0317। তো লবণটি ম্যাগনেসিয়াম ক্লোরাইড হলে তার দ্রাব্যতা নির্ণয় করতে বলছে। তো আমরা জানি মোল ভগ্নাংশ কী। মোল ভগ্নাংশটা হচ্ছে যার মোল ভগ্নাংশ বের করতে বলে তার মোল সংখ্যা ডিভাইডেড বাই ওই দ্রবণের টোটাল মোল সংখ্যা। তো আমার ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তো দেওয়া আছে, কারণ লবণের বলা আছে লবণের মোল ভগ্নাংশ, সুতরাং n অফ MgCl2 উপরে যাবে ডিভাইডেড বাই n অফ MgCl2 প্লাস আর কি আছে, দ্রবণে পানি আছে। আচ্ছা, তো এখন আমি প্রথমে ধরি x গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড বিদ্যমান দ্রবণে। কত গ্রাম? x গ্রাম। অতএব দ্রাবক বা পানির পরিমাণ 60 - x প্লাস 45.615 গ্রাম। কারণ কি বলতো, x গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড ধরেছি, তো সম্পৃক্ত 60 গ্রাম যেহেতু দ্রবণ, তো দ্রবণে কি থাকে? দ্রব্য প্লাস দ্রাবক। তো দ্রব্য যদি x গ্রাম হয় তাহলে দ্রাবক কত? 60 - x, তার সাথে আরও অ্যাড করেছি 45.615, ওটাও আমি এখানে যোগ করে দিলাম। তাহলে টোটাল হয় কত বলো তো? 105.615 মাইনাস x গ্রাম। আচ্ছা, তাহলে এবার আমরা মোল ভগ্নাংশে চলে আসি। মোল ভগ্নাংশ দেওয়া আছে 0.0317 ইজ ইকুয়াল টু n অফ MgCl2। তো n সমান আমরা আবার জানি W/m। W বলতে x গ্রাম ভর, m কত? ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আমরা আণবিক ভর বের করি 24 প্লাস 2 ইন্টু 35.5, অর্থাৎ 35.5 ইন্টু 2 যোগ 24, 95। আচ্ছা, তো 95 ডিভাইডেড বাই x ডিভাইডেড বাই 95 প্লাস 105.615 মাইনাস x ডিভাইডেড বাই পানির আণবিক ভর 18। তো এখান থেকে আমাদের x এর মানটা বের করা লাগবে, ঠিক আছে? তো আমরা করি ক্যালকুলেশন। 0.0317 x ডিভাইডেড বাই 95 ইন্টু 18 উপরে চলে গেল 18x প্লাস 95 ইন্টু 105.615 মাইনাস x। এটা কেটে যায়, তো আমরা লিখতে পারি 18 ইন্টু 0.0317 0.5706x প্লাস 95 ইন্টু 105.615 ইন্টু 0.0317 318 মাইনাস 95 ইন্টু 0.0317 3x ইজ ইকুয়াল টু 18x। অতএব x সমান আমরা বের করতে পারি 15.566। তো x কি ভাইয়া? দেখো গ্রাম, এই যে গ্রাম। তাহলে দ্রাবক কত ভাইয়া? দ্রাবক সমান এই যে 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, তো 60 - x করলে কত হয়? 15.56 44.4 গ্রাম। এখন আমরা লিখতে পারি 44.4 গ্রাম দ্রাবকে 15.56 গ্রাম
দ্রব সম্পৃক্ত থাকে। অতএব 100 গ্রাম দ্রাবকে আমরা বের করে নিই 100 গ্রাম দ্রাবকে কতটুকু থাকে। এই তো 35 গ্রাম দ্রব সম্পৃক্ত থাকে। তো আমরা জানি যে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব সম্পৃক্ত অবস্থায় থাকে তাকে কি বলে? দ্রাব্যতা বলে। সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে দ্রাব্যতা কত? 35। তাহলে আমাদের বেসিক্যালি এই ম্যাথের মেন কনসেপ্টটা কী ছিল? মোল ভগ্নাংশ আগে বের করে নেওয়া। তো মোল ভগ্নাংশ আমরা এই যে সূত্র দেখাই দিয়েছি, তো সূত্র অনুযায়ী আমরা আবার ধরে নিয়েছি যে x গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের যে দ্রাবকটা আছে মানে পানি, সেখানে হবে 60 - x + 45.615 অর্থাৎ এত গ্রাম পানি। এখন আমরা স্বাভাবিকভাবে মোল সংখ্যা নিয়েছি, ওপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের, নিচেও ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর পানি, আর মোল ভগ্নাংশ দেওয়া আছে। তো এখান থেকে আমরা এক্সের মানটা ক্যালকুলেশন করে পাইছি 15.566 গ্রাম। এটাই কি বলতো? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পরিমাণ। এখন ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিন্তু এই 60 গ্রামের ভিতরেই আছে নাকি পুরা 105-এর ভিতরে আছে বলো তো? 105-এর ভিতরে তো আছেই, কিন্তু দ্রব্য তো বাইরে থেকে কোনো অ্যাড করনি, তার মানে যা ছিল দ্রবণে ওই 60 গ্রামের মধ্যেই। সুতরাং এই 15.566 গ্রাম ওই 60 গ্রাম দ্রাবকের মধ্যে মানে 60 গ্রাম দ্রবণের ভিতর থেকেই আসছে। তো 60 থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে ওই 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রাবকের পরিমাণ পেয়ে যায় 44.4 গ্রাম। তো 44.4 গ্রাম দ্রাবকে 15.56 গ্রাম দ্রব সম্পৃক্ত থাকে। অতএব 100 গ্রাম দ্রাবকে 35 গ্রাম দ্রব সম্পৃক্ত থাকে। এটাই হচ্ছে দ্রাব্যতা। আমাদের প্রথম ম্যাথটা গেল। এরপর আমরা ম্যাথ দেখি। আচ্ছা, এ একটা ম্যাথ। এই ম্যাথে বলতেছে একটি দ্রবণে Pb2+ ও জিঙ্ক 2+ উভয় আয়নের ঘনমাত্রা 0.01 মোলার। H2S এর সম্পৃক্ত দ্রবণে হাইড্রোনিয়ামের ঘনমাত্রা কত হলে কেবলমাত্র Pb2+ দ্রবণ অধক্ষিপ্ত হবে? এই দেখো, এটা হচ্ছে মেন পার্ট, যে Pb2+ অধক্ষিপ্ত হবে এবং উভয়ের ঘনমাত্রা 0.01 মোলার দেওয়া আছে এবং জিঙ্ক 2+ অধক্ষিপ্ত হবে না। এই যে মেন পার্ট, জিঙ্ক 2+ অধক্ষিপ্ত হবে না। এখন আমাদের হাইড্রোজেন সালফাইডের KSP দেওয়া আছে, জিঙ্ক সালফাইডের KSP দেওয়া আছে। এখন দেখো আমাদের কি অধক্ষিপ্ত হতে দেওয়া যাবে না বলো তো? জিঙ্ক 2+। তো আমরা জানি ZnS এর KSP সমান জিঙ্ক 2+ এর ঘনমাত্রা ইন্টু সালফার 2- এর ঘনমাত্রা। আচ্ছা, একটা ম্যাথ দেখার পর আমাদের চিন্তা করতে হবে যে ওই ম্যাথে কী চাইছে আর আমাদের কীভাবে আগাতে হবে। তো ওই ম্যাথের মেন রিজন হচ্ছে যে জিঙ্ক 2+ এর অধক্ষিপ্ত হতে দেওয়া যাবে না। তো জিঙ্ক 2+ তো ঘনমাত্রা 0.01 মোলার অলরেডি আছেই, এবং আমরা জিঙ্ক সালফাইডের KSPও জানি। ওখান থেকে সালফাইডের ঘনমাত্রা যদি বের করতে পারি তাহলে আমরা বলতে পারি সালফাইডের ঘনমাত্রা অত এর বেশি হতে দেওয়া যাবে না, কারণ অত এর বেশি হলে কি হবে? জিঙ্ক সালফাইড অধক্ষেপ হয়ে যাবে। তো জিঙ্ক সালফাইডের KSP হচ্ছে 1.0 × 10⁻⁻21 ইজ ইকুয়াল টু জিঙ্ক 2+ এর ঘনমাত্রা 0.01, সালফাইডের ঘনমাত্রা আমরা জানি না। অতএব সালফাইডের ঘনমাত্রা হবে 1 × 10⁻⁻19 মোলার। আচ্ছা, এটা হচ্ছে সালফাইডের ঘনমাত্রা। তার মানে সালফাইডের ঘনমাত্রা 1 × 10⁻⁻19 মোলারের বেশি হলেই কিন্তু জিঙ্ক সালফাইড অধক্ষিপ্ত হয়ে যাবে। কারণ সেই ক্ষেত্রে কি অধক্ষিপ্ত হওয়ার শর্ত কি ভাইয়া? KSP মান কি হতে হবে বলো তো? KIP থেকে ছোট হতে হবে, অর্থাৎ KIPর মান KSP হতে বড় হলেই সেটা কি অধক্ষেপ পড়বে। আচ্ছা, তো আমার এর থেকে যদি সালফাইডের ঘনমাত্রা এর থেকে বেশি হয় তাহলেই কিন্তু জিঙ্ক সালফাইডের অধক্ষেপ পড়ে যাবে। আচ্ছা, এই যে সালফাইড, এটা আসছে কোথা থেকে বলো তো ভাইয়া? এই যে হাইড্রোজেন সালফাইডের বিয়োজন থেকে। তাহলে আমরা হাইড্রোজেন সালফাইডের KSP দেখি তো। H2S এর KSP সমান H+ এর ঘনমাত্রা আমরা KSP লিখতে জানি। H2Sকে ভাঙলে কি হয় বলো তো? H2S 2H+ প্লাস সালফাইড 2-। সুতরাং এই যে 2, যার কারণে এখানে উপরে স্কোয়ার হয়ে গেল, ইন্টু সালফাইডের ঘনমাত্রা। আচ্ছা, তো H2S এর KSP দেওয়া আছে 1.1 × 10⁻⁻22। H+ এর ঘনমাত্রা ইন্টু সালফাইডের ঘনমাত্রা কত ভাইয়া? 1 × 10⁻⁻19। অতএব H+ এর ঘনমাত্রা এখান থেকে পাই আমরা
0.33 মোলার। আচ্ছা, এখন আমাকে কেন এটা বের করতে হলো? দেখো, বলেছে সম্পৃক্ত দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কত হলে। আমার তো সালফাইড চাইনি। আমার কি সালফাইড চাইছে? চাইনি। সালফাইড চাইনি, বরং চেয়েছে H+। তো আমরা প্রথমে করব কি, সালফাইডের ঘনমাত্রাটা বের করে নেব। যে আমরা সালফাইডের ঘনমাত্রা পাইছি 1 × 10⁻⁹ মোলার, অর্থাৎ এর বেশি হতে দেওয়া যাবে না ঘনমাত্রা। এখন এটা আসছে কোথা থেকে বলো তো? এই যে হাইড্রোজেন সালফাইড থেকে। তাহলে সালফাইড যেভাবে বিয়োজন হয়েছে, হাইড্রোজেনও সেই মাত্রায় বিয়োজন হয়েছে। এখন আমরা হাইড্রোজেনের মাত্রাটা প্রশ্নে জানতে চাইছি, তো সিম্পলি আমরা H2S এর KSP দিয়ে আমরা সালফাইড যেহেতু জানি, H+ এর ঘনমাত্রা ইজিলি বের করে ফেলতে পারি, 0.033 মোলার হবে। আচ্ছা, তো 0.033 মোলার H+ এর ঘনমাত্রা, অর্থাৎ H+ এর ঘনমাত্রা 0.033 মোলারের বেশি হলেই কিন্তু অদক্ষেপ পড়ে যাবে কার বলো তো? এই জিঙ্ক সালফাইডের অদক্ষেপ পড়ে যাবে। এখন H+ আর হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কি একই জিনিস? হ্যাঁ ভাই, একই জিনিস। কারণ কি, H+ পানির সাথে বিক্রিয়া করে H3O+ তৈরি করে। অর্থাৎ দেখো 1:1, অর্থাৎ H+ও যা, হাইড্রোনিয়াম আয়নও তাই। অতএব অ্যান্সারটা হচ্ছে H3O+ এর ঘনমাত্রা 0.033 মোলার, এর বেশি হলে জিঙ্ক 2+ এর অধঃক্ষেপণ শুরু হবে। আচ্ছা, এরপর আমরা পরের ম্যাথটায় চলে যাই। পরের ম্যাথটায় দেখি কি বলতেছে। 10 মিলিলিটার 0.25 মোলার ফেরিক ক্লোরাইড দ্রবণে 1 মিলিলিটার 0.5 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলো। তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় FeOH3 এর KSP দেওয়া আছে, ওই মিশ্রণে অধঃক্ষেপ পড়বে কি? দেখো ভাইয়া, এখানে মূলত KSP দেওয়া আছে। কি দেওয়া আছে বলো তো? KSP দেওয়া আছে। আমার KIPটা বের করতে হবে। যদি KIPর মান KSPকে অতিক্রম করে তাহলেই অধঃক্ষেপ পড়বে। তো KIPটা কীভাবে বের করা যাবে বলো তো? এই যে এখান থেকে Fe3+ এর ঘনমাত্রা পাবো, আর এখান থেকে OH- এর ঘনমাত্রা পাবো। আচ্ছা, তো আমরা করে ফেলি। FeCl3 যদি আমরা বিয়োজন করি, Fe3+ + 3Cl-, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে FeCl3-র আগে আছে 1, Fe3+ এর আগেও আছে 1, সুতরাং এর যা মান, এর যা মোল সংখ্যা, এর মোল সংখ্যা একই হবে। আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে দেখি তো NH4+ + OH-, অর্থাৎ এরও 1, এও 1, অর্থাৎ এর মোল সংখ্যা যা হবে এর মোল সংখ্যাও তাই হবে। এখন দুইটা যখন এক জায়গায় করা হবে তখন কি হবে বলো তো? এই যে 10 মিলিলিটার আর 1 মিলিলিটার, এই দুইটা কাছাকাছি চলে আসবে। তাহলে দ্রবণের ভি টোটাল, দ্রবণের মোট আয়তন কত হবে বলো তো? 11 মিলিলিটার। তো আমরা এখান থেকে কি ক্যালকুলেশন করতে পারি বলো তো? Fe3+ এর ঘনমাত্রা আগে বের করি। তো এটা কত হবে? 10 × 0.25 / 11। অর্থাৎ যেহেতু আমরা একটা সূত্র জানি, S1V1 = S2V2, অর্থাৎ একটা আয়তন থাকবে, একটা ঘনমাত্রা থাকবে, পরবর্তীতে আয়তন চেঞ্জ করে দেবো, V2 করে দেবো, তাহলে পরবর্তীতে ঘনমাত্রা কত হবে। এটা তাই করেছি আমি, যে Fe3+ এর পরবর্তী ঘনমাত্রা, অর্থাৎ 10 মিলিলিটার যখন ছিল তখন একটা ঘনমাত্রা, এখন দুইটা এক জায়গায় করার ফলে 10 আর 1 কত হয়ে গেছে? 11 মিলিলিটার। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে আসে 0.227 মোলার। আচ্ছা, এবার OH- এর ঘনমাত্রাটা বের করি। 1 মিলিলিটার 0.5, 1 × 0.5 / টোটাল 11, 1 × 0.5 ভাগ 11, 0.0455 মোলার। এখন দেখো তো, লিখি FeOH3 এর KIP = আমরা FeOH3 বিয়োজনটা আগে দেখি কীভাবে বিয়োজন হয়। দেখো তো ভাইয়া, Fe3+ + 3OH-। আচ্ছা, তাহলে আমরা KIP সমান লিখতে পারি Fe3+ × OH- এর ঘনমাত্রা টু দি পাওয়ার কিউব। Fe3+ কত? 0.227
ইন্টু ওএইচ মাইনাস কত 0.0455 এটা যদি আমি হিসাব করি আসে হচ্ছে 2.13 ইন্টু 10⁻⁻5। দেখো এর কেআইপির মান দেখছো কত আসছে, আর কেএসপি কত 10⁻38 পর্যায়ে। তো কেআইপির মান কেএসপির থেকে বড়, অতএব পদক্ষেপ পড়বে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা দেখো বলতেছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 110 মিলিলিটার সম্পৃক্ত জলীয় দ্রবণে 1.15 আপেক্ষিক গুরুত্বের কোনো পদার্থের 20.7 গ্রাম দ্রবীভূত আছে। তাহলে মেন পয়েন্টগুলো 110 মিলিলিটার এর সম্পৃক্ত জলীয় দ্রবণ বলা আছে, সেখানে 1.15 আপেক্ষিক গুরুত্ব মানে ঘনত্ব দেওয়া আছে, পদার্থের 20.7 গ্রাম দ্রবীভূত আছে। তো যে আমরা জানি কি ভাইয়া রো ইজিক্যাল টু কি m/v ঘনত্ব সমান লিখতে পারি, অতএব ভি সমান কি লিখতে পারি m/ρ। দেখো তো ভি সমান আমরা এম এর মান কত দেখো তো 20.7, রো কত 1.15। আমরা যদি এটা ক্যালকুলেশন করি 20.7 ভাগ 1.15 18, অর্থাৎ 18 মিলিলিটার আমার দ্রব এই জলীয় দ্রবণে আছে। তাহলে দ্রাবক কতটুকু আছে ভাইয়া, দ্রাবক সমান 110 মাইনাস 18 অর্থাৎ 92 মিলিলিটার। 92 মিলিলিটার দ্রাবক আছে। তো আমরা বলতে পারি যে এখন 92 মিলিলিটার বলা আছে কি ভাইয়া জলীয় দ্রবণ, তো 92 মিলিলিটার যা সমতুল্য কি 92 গ্রাম। তো আমরা বলতে পারি 92 গ্রাম দ্রাবকে কত এই যে 20.7 গ্রাম দ্রব সম্পৃক্ত থাকে। অতএব আমরা জানি যে 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব সম্পৃক্ত থাকে তাই কি দ্রাব্যতা। তো আমরা যদি হিসাব করি আসে হচ্ছে 22.5। অতএব দ্রাব্যতা কত ভাইয়া 22.5। আচ্ছা আমরা পরবর্তী ম্যাথটায় যাই। পরবর্তী ম্যাথে পিবিএসের দ্রাব্যতা দেওয়া আছে এত গ্রাম পার লিটারে, ওই তাপমাত্রায় পিবিএসের সলুবিলিটি প্রোডাক্ট দ্রাব্যতার গুণফল নির্ণয় করতে বলছে। তো আমরা জানি দ্রাব্যতার গুণফল যদি নির্ণয় করতে হয় তখন ঘনমাত্রাটা মোল পার লিটার এককে আনলে সবচেয়ে বেটার হয়। ঠিক আছে, যেহেতু আমরা দ্রাব্যতার গুণফল নির্ণয় করব তো ঘনমাত্রাটা মোল পার লিটারে আনলে সব থেকে ভালো হয়। তো আমরা এস সমান দেওয়া আছে কত ভাইয়া 4.40694 ইন্টু 10⁻⁻12 গ্রাম পার লিটার। তো এখানে পিবির দেখো পারমাণবিক ভর দেওয়া আছে, তো পিবিএসের আণবিক ভর বের করি 207 যোগ সালফারে হচ্ছে 32, তো 207 যোগ 32 239 আচ্ছা গ্রাম পার মোল। এবার দেখো এখানে আমরা এর মোল সংখ্যা তাহলে বের করতে পারি n = W/m দিয়ে 4.40694 ইন্টু 10⁻⁻12 ডিভাইডেড বাই 239। 4.40694 xp মাইনাস 12 ভাগ 239 1.84 ইন্টু 10⁻⁻14 মোল। তো আমরা এর ঘনমাত্রাটা এস পেয়ে গেলাম কত বলো তো 1.84 ইন্টু 10⁻⁻14 মোলার। কারণ কি, কারণ হচ্ছে মোল পার লিটার, এই যে পার লিটারে বের করছিলাম তো এটা বের করেছি মোলে, সুতরাং অ্যান্সার কি আসছে মোল পার লিটারে। আর মোল পার লিটার মানে কি মোলার ঘনমাত্রা পেয়ে গেছি। এখন পিবিএসের সলিবিলিটি কত, পিবিএসের কেএসপি একবারে লিখলাম কেএসপি মানে দ্রাব্যতা গুণফল সমান Pb2+ ঘনমাত্রা ইন্টু সালফাইডের ঘনমাত্রা। এখন দেখো তো পিবিএস যদি বিয়োজন হয় কি তৈরি হয় Pb2+ সালফাইড 2-। তো এর দ্রাব্যতাও দেওয়া আছে এস, এর দ্রাব্যতাও কী হবে এস, কারণ কি ভাইয়া 1:1 অনুপাতে আছে। তাহলে আমরা এখানে মূলত দুইটার মানই এটা বসাই দিতে পারি 1.84 ইন্টু 10⁻⁻14 আর একটা এটা হবে একবারে আমরা স্কোয়ার দিলাম, কারণ দ্রাব্যতা কি ভাইয়া s², এস আর এস গুণ করলে s² হচ্ছে আমার দ্রাব্যতা।
এর মানটা কত আসে দেখি আমরা, 3.39 ইন্টু 10⁻⁻28। পিবিএসের কেস হচ্ছে এটাই অ্যান্সার। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথে দেখি কি বলতেছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় PbI2 এর দ্রাব্যতা গুণফল দেওয়া আছে 1.39 ইন্টু 10⁻⁻8। আচ্ছা, ওই তাপমাত্রায় PbI2 দ্রাব্যতা নির্ণয় করো যেখানে PbI2 15% বিয়োজন হয়। দেখছো, 15% বিয়োজিত হয়। তো আমরা যদি ধরি দ্রাব্যতা এস, এখন দেখো তো PbI2 বিয়োজন আমরা লিখি Pb2 প্লাস 2i মাইনাস। আচ্ছা, তো দ্রাব্যতা সাপোজ ধরেছি এস, তার মানে এস, তাহলে বিয়োজন হবে কত ভাইয়া? এস এর 15%, অর্থাৎ 0.15s হচ্ছে বিয়োজন। অর্থাৎ 0.15s বিয়োজন তৈরি হবে কত ভাইয়া? 0.15s। আর এটা 2 ইন্টু 0.15s। কেন 2 হলো বলো তো? কারণ এখানে 2 আছে, আর এইগুলোই কত করেছিল? 1 করে। তো এখন আমরা জানি যে PbI2 এর KSP সমান Pb2 প্লাসের ঘনমাত্রা ইন্টু আয়োডিনের ঘনমাত্রা হোল স্কোয়ার। তো PbI2 এর KSP কত দেওয়া ভাইয়া? 1.39 ইন্টু 10⁻⁻8। এর ঘনমাত্রা কত? 0.15s ইন্টু আয়োডিনের ঘনমাত্রা 2 ইন্টু 0.15s হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, দেখি কত আসে। 1.2 ইন্টু 0.15 হোল স্কোয়ার ইন্টু 0.15 1.39 exp মাইনাস 8 ভাগ অ্যান্সার। একে আবার কিউব করতে হবে। তো আমার আসতেছে এস ইজিক্যাল টু 0.01 মোলারের কাছাকাছি। ঠিক আছে, এর দ্রাব্যতা হচ্ছে এত। তো এটার কনসেপ্টটাও আশা করি বুঝছো যে সাধারণত দ্রাব্যতা আমরা এস দিয়ে করতাম, বাট বিয়োজন যেহেতু 50% বলছে, সুতরাং আমরা বিয়োজন এটা ধরে, তাহলে যে পরিমাণ বিয়োজন হয় ঠিক সেই পরিমাণ তোমার উৎপাদ তৈরি হয়। বিয়োজন হয়েছে 0.15s, তাহলে উৎপাদ হবে 0.15s। আর এইটা 2 কেন গুণ হলো বলো তো? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি 1:2, অর্থাৎ 1 মোল PbI2 থেকে 2 মোল আয়োডিন মাইনাস তৈরি হয়। সুতরাং আমরা বলতে পারি 2 ইন্টু 0.15s এর দ্রাব্যতা। এরপর তুমি দ্রাব্যতা গুণফলে মান বসায় এস এর মান পেয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, এখন কয়েকটা ম্যাথ করার পর অনেকেই ভাবতে পারো যে ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ কেন করাচ্ছে না। আচ্ছা, আমি টাইপ ভিত্তিক ম্যাথ করানোকে সাপোর্ট করি না, এই কারণেই যে পরীক্ষায় বলে দেবে না যে কোন টাইপের ম্যাথ এটা যে এই টাইপে পড়ছে এটা তোমাকে ধরে নিতে হবে। যার কারণে আরবিটরিভাবে ম্যাথ করাই সব থেকে ভালো। কারণ কি? কারণ আমি কনসেপ্ট জানি। তো আমার যেহেতু কনসেপ্ট জানা আছে, যেভাবেই ম্যাথ আসুক আমার কোনো সমস্যা হবে না। কিন্তু আমি যদি টাইপ ভিত্তিকভাবে করা শিখি তো মনে হবে যে কোন টাইপই ফেলি, এই টাইপই যাবে নাকি আরেক টাইপে যাবে, টাইপ মনে করতে করতেই আমার অ্যাডমিশনে পরীক্ষার টাইম চলে যাবে। ঠিক আছে, যার কারণে আমরা টাইপ নিয়ে অত মাথা হেডেক করব না। আমরা ম্যাথগুলো কীভাবে করতে হয় বা কি বেসিক সেইগুলো জানার চেষ্টা করব। বেসিক অনুযায়ী ম্যাথ করতে থাকবো, আমাদের কোনো টাইপের দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, এর পরের ম্যাথে আমরা আসি। পরের ম্যাথে দেওয়া 0.025 মোলার সোডিয়াম ফ্লোরাইড দ্রবণে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করো। তো এখানে আমরা বুঝতেই পারছি যে এখানে ফ্লোরিন আছে, এখানেও ফ্লোরিন আছে, অর্থাৎ এখানে একটা সমায়ন ইফেক্টের ম্যাথ হবে এবং সাম্য অবস্থায় দ্রবণে এদের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। তো সোডিয়াম ফ্লোরাইড যদি বিয়োজন হয়, সোডিয়াম প্লাস ফ্লোরাইড মাইনাস তৈরি করবে, অর্থাৎ এটা যদি 0.025 মোলার হয়, এটা তৈরি হবে 0.025 মোলার। কারণ 1:1 মোল থেকে 1 মোল তৈরি হয়, অর্থাৎ 0.025 মোলার মানেই এদিকে 0.025 মোলার। আচ্ছা, এখন দেখো ধরি দ্রাব্যতা এস। এখন দেখি ক্যালসিয়াম ফ্লোরাইডের CF2 এর বিয়োজন ক্যালসিয়াম 2 প্লাস 2F মাইনাস। ভাইয়া দেখো তো দ্রাব্যতা যদি ধরি এস, তাহলে ক্যালসিয়াম 2 প্লাস তৈরি হবে এস,
আর ফ্লোরাইড মাইনাস তৈরি হবে 2s, বাট ফ্লোরাইড মাইনাস তো ক্যালসিয়াম ফ্লোরাইড থেকে আসবে 2s, বাট দ্রবণে এখনও 0.025 মোলার ফ্লোরিন আছে, অর্থাৎ ফ্লোরাইডের টোটাল ঘনমাত্রা 2s প্লাস 0.025। ঠিক আছে, এবার আসো CaF2 এর দ্রাব্যতা, গুণফল সমান লিখতে পারি ক্যালসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা ইন্টু ফ্লোরাইড মাইনাসের ঘনমাত্রা হোল স্কোয়ার। এর দ্রাব্যতা গুণফল কত ভাইয়া? ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল আমাদের আগে জানা লাগবে। ঠিক আছে, তো এটা দেওয়া নেই, এটা প্রশ্নে মিসিং আছে, তো এটা আগে আমরা জেনে নিই। আচ্ছা ভাইয়া দেখো, তো KSP অফ ক্যালসিয়াম ফ্লোরাইড 4 × 10⁻11 দেওয়া আছে। তো দ্রাব্যতা গুণফল যেহেতু দেওয়া আছে 4 × 10⁻11 ইজ ইকুয়াল টু ক্যালসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা কত ভাইয়া? এই যে S ইন্টু ফ্লোরাইড মাইনাসের ঘনমাত্রা টু দি পাওয়ার হোল স্কোয়ার, তার মানে 2s প্লাস 0.025 হোল স্কোয়ার। এই পাশে থাকলো এটা, দেখো S থাকলো। এখন তোমার একটা জিনিস শিখাই, 2sকে স্কোয়ার করলে হয়ে যাবে 4s স্কোয়ার। তো দ্রাব্যতা এমনিই কম হয়, ওকে স্কোয়ার করলে কি হয়ে যাবে বলো তো? জিনিসটা শূন্যর কাছাকাছি হয়ে যাবে না? তাই আমরা এটা 0 ধরে নিতে পারি। আচ্ছা, তারপরে এটা যদি ক্যালকুলেশন করি 2ab 2 × 0.025 অর্থাৎ 0.1s প্লাস 0.025 হোল স্কোয়ার। দেখো এবার 4 × 10⁻11 থাকলো। এবার দেখো তো ভাই, এই s আর এই s গুণ করলে s স্কোয়ার হয়ে যাবে না? তখন এইটাও বাতিল হয়ে যাবে, এটাকে আমরা 0 ধরতে পারি। তো আলটিমেটলি আমরা এটা রাখি। তো 0.025কে স্কোয়ার করলে আসে 6.25 × 10⁻4 এর সাথে s, অতএব s সমান আমরা লিখতে পারি 6.4 × 10⁻8। যদি না কোনো ভুল করে থাকি আরেকবার দেখি, 4exp - 11 ভাগ 6.4 6.25 exp - 4 6.4 × 10⁻8, এটা হচ্ছে দ্রাব্যতা। ঠিক আছে ভাইয়া, এখন পরবর্তী পার্টটা তুমি নিজে করে নিও। ক্যালসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা ফ্লোরাইড মাইনাস আয়নের ঘনমাত্রা। তো ক্যালসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা কত হবে? এই এর মান কত? এত, তার মানে ক্যালসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা হবে 6.4 × 10⁻8 মোলার। আর ফ্লোরাইড মাইনাস আয়নের ঘনমাত্রা হবে কত বললো ভাইয়া? এই যে 2s প্লাস 0.025। তো এতর সাথে 2 গুণ দিয়ে যোগ 0.025, এটাই 0.025 মোলারের কাছাকাছি হবে, অর্থাৎ খুব একটা চেঞ্জ হবে না, কারণ এর মানটা অনেক ছোট। তো এটা যেহেতু যোগ অবস্থায় আছে তো খুব একটা চেঞ্জ হবে না, দ্রবণে ফ্লোরাইড মাইনাসের ঘনমাত্রা এটাই থাকবে। আচ্ছা ভাইয়া, তো এই ম্যাথটা গেল, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথে দেখতে পাচ্ছি আমরা কি, যে 25°C ও 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এর বিয়োজন ধ্রুবক দেওয়া আছে, কেবির মান 1.8 × 10⁻5। কি দেওয়া? 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বিয়োজন ধ্রুবক দেওয়া। ঠিক আছে ভাইয়া, তো 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণে হাইড্রক্সিলের ঘনমাত্রা কত? তো যেহেতু বিয়োজন করতে হবে, তার মানে আমরা বিয়োজনটা দেখি। এটা হচ্ছে 2টা পার্টের ম্যাথ। তো প্রথম পার্টটা করি। প্রথমে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এর বিয়োজন করলে কী হবে বলো তো? NH4 প্লাস আর OH মাইনাস, তাই তো? আচ্ছা, ভালো কথা। তো দেওয়াই আছে 0.1 মোলার, তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়া আছে, ধরলাম C দেওয়া, C মোলার ঘনমাত্রা। তো ধরি বিয়োজন মাত্রা, অর্থাৎ যেহেতু এর কেবি দেওয়া আছে, কেবি দেওয়া থাকা মানে কি বলো তো? যে সে সম্পূর্ণরূপে বিয়োজন হবে না, একটা নির্দিষ্ট মাত্রায় বিয়োজিত হবে। ধরি আলফা মাত্রায় বিয়োজন হয়েছে, তো যদি তোমার ঘনমাত্রা হয় C, তাহলে বিয়োজন হবে কত? C আলফা, তাই না ভাইয়া? তো C - C আলফা বিয়োজন হয়েছে,
তো যে পরিমাণ বিয়োজন হয় সে পরিমাণ তৈরি হয় সি আলফা তৈরি হবে, এইদিকে সি আলফা তৈরি হবে, যেহেতু 1:1:1। আচ্ছা, এখন বিয়োজন ধ্রুবক কেবি NH4OH এর কেবি সমান কী লিখতে পারি বলো তো? NH4 প্লাসের ঘনমাত্রা ইন্টু OH মাইনাসের ঘনমাত্রা ডিভাইডেড বাই NH4OH এর ঘনমাত্রা। আচ্ছা, এর মান দেওয়া আছে ভাইয়া, দেখো 1.8 × 10⁻⁵। এর ঘনমাত্রা সি আলফা, এর ঘনমাত্রা সি আলফা, আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সি কমন যদি নিয়ে নিই 1 - আলফা। দেখো তো ভাইয়া, 1.8 × 10⁻⁵, সি স্কোয়ার আলফা স্কোয়ার, নিচে সি কেটে যায়, তো থাকে হচ্ছে সি আলফা স্কোয়ার। এখন 1 - আলফা, তো একের থেকে আলফা মনে করো বিয়োজন মাত্রা অনেক কম হয়, তো অনেক কম বলতে 10⁻⁶ লেভেলের, অর্থাৎ 0.00006। তো 1-এর সাথে বাদ দিলে খুব একটা 1-এর পার্থক্য হবে, সুতরাং এটাকে আমরা 1 - আলফাকে 1 লিখতে পারি। তো এটা আমরা 1 করে দিলাম। এখন দেখো তো সির মান দেওয়া আছে ভাইয়া, সির মান কত দেখো তো? এই যে ঘনমাত্রা 0.1 মোলার বলাই আছে, 0.1 মোলার। তো যদি 0.1 মোলার ভাগ দিয়ে দিই এবং আলফার মান বের করি, দেখি তো কত আসে। (0.0134) এটা হচ্ছে আলফার মান, ঠিক আছে। আচ্ছা, এখন বলেছে OH মাইনাসের ঘনমাত্রা কত। আমার কিন্তু আলফা চাইনি, বিয়োজন মাত্রা চাইনি, আমরা কিন্তু সেই থেকে বিয়োজন মাত্রা বের করলাম, বাট চাইছে কি আমাদের বলো তো OH মাইনাসের ঘনমাত্রাটা কত ভাইয়া? এই যে সি আলফা। বিয়োজন মাত্রাটা কি বোঝা বলো তো? বিয়োজন মাত্রা হচ্ছে বিয়োজনের হার কত। তো সেটার সাথে যখন ঘনমাত্রা গুণ দিবা তখন আলটিমেটলি ঘনমাত্রাটা পাওয়া যাবে, তাই না? তো OH মাইনাসের ঘনমাত্রা সি আলফা, অর্থাৎ সির মান আমরা জানি 0.1 আর আলফার মান 0.0134। এটা গুণ দিলে কত আসে ভাইয়া? এত ইন্টু 0.1, 1.34 ইন্টু 10⁻³ মোলার। এটা কিসের ঘনমাত্রা? OH মাইনাসের ঘনমাত্রা, বুঝছো? এটা। আচ্ছা, তারপর 2 নম্বর প্রশ্নটা দেখি কি বলতেছে, যে 0.1 মোলার NH4OH দ্রবণে 0.5 মোলার অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে OH মাইনাস আয়নের ঘনমাত্রা কত হবে? এখন আর কি কোনো ব্যাপার নাই, শুধুমাত্র নতুন করে অ্যামোনিয়াম প্লাস দ্রবণে অ্যাড হবে। তো দ্রবণে নতুন করে যখন NH4 প্লাস আসবে, তো এটা তো একটা স্বল্প দ্রবণীয় লবণ, তো যখন NH4 প্লাস আসবে তখন কি হবে বলো তো? সম-আয়ন ইফেক্ট হবে, অর্থাৎ এই আলফাটার একটু চেঞ্জ হতে পারে, তাই না? আলফাটার একটু কি হয়? চেঞ্জ হয়। তো আমরা দেখি তো কীভাবে করা যায়। তো NH4OH, এটা স্বাভাবিকভাবে আমরা কি জানি? NH4 প্লাস OH মাইনাস। এখন KB সমান আমরা কি জানি বলো তো? KB তো কখনো চেঞ্জ হয় না, তাই না? বিয়োজন ধ্রুবক। আচ্ছা, এই এখন এর মান কত ভাইয়া? 1.8 × 10⁻⁵। এখন NH4 প্লাস এর মান কত হবে কত ভাইয়া? এই দেখো 0.5 মোলার অ্যাড করছো, তাহলে এটা যদি সে আগের মতো সি মাইনাস সি আলফা প্রাইম ধরি, এটা হচ্ছে সি আলফা প্রাইম ধরি, এটাও সি আলফা প্রাইম ধরি। কেন আলফা প্রাইম ধরলাম বলো তো? কারণ এখানে সম-আয়ন ইফেক্ট হচ্ছে, বিয়োজন একটু চেঞ্জ হবে আগের থেকে। আগেরটা যেহেতু আলফা ধরছি, এবার আমরা আলফা প্রাইম ধরি, তাই না? তো এখন দেখো তো এটা লিখতে পারি সি আলফা প্রাইম প্লাস এই যে 0.5, কারণ কি অ্যামোনিয়াম ক্লোরাইডের বিয়োজন থেকে কি তৈরি হবে ভাইয়া? NH4 প্লাস ক্লোরাইড মাইনাস। তো এর যা মোল 1:1, অর্থাৎ এটা যদি 0.5 মোলার হয়, এটা তৈরি হবে 0.5 মোলার, সেজন্য এটা 0.5 যোগ করে দিলাম। আমার OH মাইনাসের ঘনমাত্রা বের করতে বলছে, এটা OH মাইনাস আকারে রাখলাম। আর দেখো তো অ্যামোনিয়াম হাইড্রক্সাইডকে কী লিখতে পারি আমরা ভাইয়া? বলো, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডকে কী লিখতে পারি? দেওয়া আছে কত? এই যে সি মাইনাস সি আলফা প্রাইম, সি যদি কমন নিই 1 - আলফা প্রাইম, তাই না ভাইয়া? আচ্ছা ভাইয়া, তাহলে আমরা মোটামুটি এটা লিখলাম। এখন দেখো তো আলফা প্রাইম অনেক ছোট, তাই না? আমি এর আগে যখন আলফা বের করছি অনেক ছোট আসছে, তো আলফা যেহেতু অনেক ছোট হয়, তো আলফা নগণ্য, যার কারণে আলফাটাকে আমরা নালিফাই করতে পারি, তাই না? তো আলফা প্রাইম যদি বাদ দিয়ে দিই, তো 1 - আলফা প্রাইম 1ই থাকবে,
আর সি আলফা প্রাইম যদি কারোর সাথে গুণ থাকে তাহলে কি সেটাও বাদ চলে গেল, সুতরাং এটাও 0 হয়ে গেল, টেন্স টু এটাও হয়ে গেল 0। সুতরাং 1.8 ইন্টু 10⁻⁵, সাথে থাকবে কি ভাইয়া 0.5 ইন্টু ওএইচ মাইনাস ঘনমাত্রা ডিভাইডেড বাই 1। অতএব ওএইচ মাইনাসের ঘনমাত্রা হচ্ছে 1.8 অর্থাৎ 3.6 ইন্টু 10⁻⁵ মোলার। বুঝছো? তাহলে আমরা কি করলাম, এখানে আলফা প্রাইমের মান যেহেতু অনেক ছোট, যার কারণে আমরা এটা বাদ দিয়ে দিলাম। তো উপরে নিচে উভয় জায়গায় আলফা প্রাইম বাদ দিয়ে দিয়েছি। তো আলফা প্রাইম বাদ দিয়ে দিলে আর কি তোমার আলফা প্রাইম যার সাথে গুণ অবস্থায় আছে সেটাও বাদ, যেহেতু আলফা প্রাইম অনেক ছোট সুতরাং সি আলফা প্রাইমও ছোট, তো সেটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তো এটা 0 করে দিলাম। তো ওর সাথে 0.5 আছে ওএইচ মাইনাস। এখন নিচে দেখো তো 1 মাইনাস আলফা প্রাইম, এটা কার সমান? আমরা একটু আগেই দেখলাম যে 1 মাইনাস আলফা 1 এর সমান, সুতরাং 1 মাইনাস আলফা প্রাইম একেবারে 1 এর সমান, সুতরাং 1। এবং ওর সাথে কি আছে ভাইয়া? ওর সাথে সি আছে। তো আলটিমেটলি সি ইন্টু 1 কত হয় বলো তো? সি হয়। আর সির মান কত ভাইয়া? 0.1। এই যে 0.1 মোলার। তো এই সির সাথে 0.1 বলতে আমরা এখানে বসাই দিই। তো 0.1 যদি এখানে বসাই, সির মান কত এখানে? 0.1। তো এখানে বসাইলে উত্তর আসে 3.6 ইন্টু 10⁻⁶ মোলার। ঠিক আছে?